তোমাদের প্রত্যেককে মনুসৃজন স্টাডিতে স্বাগত জানাই। আমি শ্রীবাস গাইন। গত 20 দিনের ব্যবধানে আমি আবার হাজির হয়েছি গল্প নিয়ে। আজ তোমাদের পড়ে শোনাবো ক্লাস 7-এর গল্প পটলবাবু ফিল্ম স্টার। লিখেছেন সত্যজিৎ রায়। শুরু করছি গল্প। পটলবাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন, এমন সময় বাইরের থেকে নিশিকান্তবাবু হাঁক দিলেন, পটল আছো নাকি হে? আগে হ্যাঁ, দাঁড়ান আসি। নিশিকান্ত ঘোষমশাই নেপাল ভট্টাচার্যি লেনে পটলবাবুর 3খানি বাড়ির পরেই থাকেন। বেশ আমোদে লোক। পটলবাবু থলে নিয়ে বেরিয়ে এসে বললেন, কি ব্যাপার সকাল সকাল? শোনো, তুমি ফিরছো কতক্ষণে? এই ঘন্টাখানেক। কেন? তারপর আর বেরোনোর ব্যাপার নেই তো? আজ তো কে করছো বার্থডে? আমার ছোট শালার সঙ্গে কাল নেতাজি ফার্মেসিতে দেখা হলো। সে ফিল্মে কাজ করে, লোকজন জোগাড় করে দেয়। বললে কি জানি একটা ছবির একটা সিনের জন্য একজন লোক দরকার। যেরকম চাইছে বুঝেছ, বছর 50 বয়স, বেটে খাটো, মাথায় টাক। আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল, তাই তোমার হদিশ দিয়ে দিলুম। বলছি সোজা তোমার সঙ্গে এসে কথা বলতে। আজ সকালে 10টা নাগাদ আসবে বলেছে। তোমার আপত্তি নেই তো? ওদের রেট হিসেবে কিছু পেমেন্টও দেবে অবশ্যই। সকালবেলা ঠিক এই ধরনের একটা খবর পটলবাবু আশাই করেননি। 52 বছর বয়সে ফিল্মে অভিনয় করার প্রস্তাব আসতে পারে, এটা তার মতো নগণ্য লোকের পক্ষে অনুমান করা কঠিন বৈকি। এ যে একেবারে অভাবনীয় ব্যাপার। কি হে, হ্যাঁ কি না বলে ফেলো। তুমি তো অভিনয় করেছো এক সময়, তাই না? হ্যাঁ, মানে না, না বলার আর কি আছে। সে আসুক। কথা টথা বলে দেখি, কি নাম বললেন আপনার শালার? কি নাম বললেন আপনার শালার? নরেশ দত্ত। বছর 32 বয়স, লম্বা দোহারা চেহারা। 10টা 10:30 নাগাদ আসবে বলেছে। বাজার করতে গিয়ে আজ পটলবাবুর গিন্নির ফরমাস গুলিয়ে ফেলে কালো জিরের বদলে ধানি লঙ্কা কিনে ফেললেন। আর সন্দব নুনের কথাটা তো বেমালুম ভুলেই গেলেন। এতে অবশ্যই আশ্চর্য হবার কিছুই নেই। এককালে পটলবাবুর রীতিমতো অভিনয়ের শখ ছিল। শুধু শখ কেন, নেশাই বলা চলে। যাত্রায়, শখের থিয়েটারে, পুজো পার্বণে, পাড়ার ক্লাবের অনুষ্ঠানে তার বাধা কাজ ছিল অভিনয় করা। হ্যান্ডবিলে কতবার নাম উঠেছে পটলবাবুর। একবার তো নিচের দিকে আলাদা করে বড় অক্ষরে নাম বেরুলো, পরাশরের ভূমিকায় শ্রী শীতলাকান্ত রায়, ব্র্যাকেটে পটলবাবু। তার নামে টিকিট বিক্রি হয়েছে বেশি। এখনও সময় গেছে এককালে। তখন অবশ্যই তিনি থাকতেন কাঁচরাপাড়ায়। সেখানেই রেলের কারখানায় চাকরি ছিল তার। 1934 সনে কলকাতা হাডসন অ্যান্ড কিম্বারলি কোম্পানিতে আরেকটু বেশি মাইনের একটা চাকরি আর নেপাল ভট্টাচার্য লেনে এই বাড়িটা পেয়ে পটলবাবু সস্ত্রীক কলকাতায় চলে আসেন। কটা বছর কেটেছিল ভালোই। আপিসের সাহেব বেশ স্নেহ করতেন পটলবাবুকে। 43 সনে পটলবাবু সবে একটা পাড়ায় থিয়েটারের দল গড়ব করছেন, এমন সময় যুদ্ধের ফলে আপিসে হলো ছাঁটাই। আর পটলবাবুর 9 বছরের সাধের চাকরিটি কর্পূরের মতো উপে গেল। সেই থেকে আজ অবধি বাকি জীবনটা রোজগারের ধান্দায় কেটে গেছে পটলবাবুর। গোড়ায় একটা মণিহারি দোকান দিয়েছিল, সেটা বছর 5 চলে উঠে গেছে। তারপর একটা বাঙালি আপিসে কেরানিগিরি করেছিল কিছুদিন, কিন্তু বড় কর্তা বাঙালি সাহেব মিস্টার মিটরের ঔদ্ধত্য আর আচরণ চোখ রাঙানি সহ্য করতে না পারায় নিজেই ছেড়ে দেন সে চাকরি। তারপর এই 10টা বছর ইন্স্যুরেন্সের দালালি থেকে শুরু করে কি না করেছেন পটলবাবু। কিন্তু যে অভাব, যে টানাটানি, সে আর দূর হয়নি কিছুতেই। সম্প্রতি তিনি একটা লোহালক্করের দোকানে ঘোরাঘুরি করছেন। তার এক খুঁড়তুতো ভাই বলেছে সেখানে একটা ব্যবস্থা করে দেবেন। আর অভিনয়, সে তো যেন আর এক জন্মের কথা। অজান্তে একটা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে আবছা মনে পড়ে যায়, এই আর কি। নেহাত পটলবাবুর স্মরণশক্তি ভালো, তাই কিছু ভালো ভালো পার্টের ভালো ভালো অংশ এখনো মনে আছে। শুনো 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 পুনঃ গাঙ্গীর ঝঙ্কার সপক্ষ আকুল মহারণে, যিনি শতপবন হুঙ্কার পর্বত আকার গদা করিছে ঝঙ্কার বৃকদার সঞ্চালনে। ওহ, ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। দরজ ধরতে এলেন ঠিক 12:30টার সময়। পটলবাবু প্রায় আশা ছেড়েই দিয়ে নাইতে যাবার তোড়জোড় করছিল, এমন সময় দরজায় টোকা পড়ল। আসুন আসুন। পটলবাবু দরজা খুলে আগন্তুককে প্রায় ঘরের ভিতরে টেনে এনে তার হাতল ভাঙা চেয়ারটি তার দিকে এগিয়ে দিলেন। বসুন। না, বসবো না।
নিশিকান্তবাবু আপনাকে আমার কথা বলেছেন বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খুবই অবাক হয়েছি এতদিন বাদে। আপনার আপত্তি নেই তো? পটলবাবুর লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। আমাকে দিয়ে মানে চলবে তো? নরেশবাবু গম্ভীরভাবে একবার পটলবাবুর আপাদমস্তক চোখ বুলিয়ে নিয়ে বললেন, বেশ চলবে, খুব চলবে। কাজটা কিন্তু কাল রবিবার। হ্যাঁ, কোনো স্টুডিওতে নয় কিন্তু, জায়গাটা বলে দিচ্ছি আপনাকে। মিশন রো আর বেঙ্কিং স্ট্রিটের মোড়ের ফ্যারাজের হাউসটা দেখেছেন তো? 7তলা বিল্ডিং একটা, সেইটার সামনে ঠিক 8:30টায় পৌঁছে যাবেন। ওইখানেই কাজ, 12টার মধ্যে ছুটি হয়ে যাবে আপনার। নরেশবাবু উঠে পড়লেন। পটলবাবু ব্যস্ত হয়ে বললেন, কিন্তু পার্টটা কি বললেন না? পার্ট হলো গিয়ে আপনার একজন পেজেস্ট্রিয়ানের, মানে পথচারী আর কি, একজন অন্যমনস্ক বদমেজাজি পেজেস্ট্রিয়ান। ভালো কথা। আপনার গলাবন্ধ কোট আছে কি? তা আছে বোধ হয়, ওটাই পরে আসবেন। ডার্ক রং তো? বাদামি গোছের, গরম কিন্তু। তা হোক না। আর আমাদের সিনটাও শীতকালের, ভালোই হবে। কাল 8:30টায় ফ্যারাডে হাউস। পটলবাবু ধাঁ করে জরুরি প্রশ্ন মাথায় এসে গেল, পাঠটার ডায়লগ আছে তো? কথা বলতে হবে তো? আলবাত, স্পিকিং পার্ট। আপনি আগে অভিনয় করেছেন তো? হ্যাঁ, তা একটু আধটু। তবে শুধু হেঁটে যাওয়ার জন্য আপনার কাছে আসবো কেন? সে তো রাস্তা থেকে যে কোনো একটা পেডিস্ট্রিশিয়ান ধরে নিলেই হলো। ডায়লগ আছে বই কি, এবং সেটা কাল ওখানে গেলেই পেয়ে যাবেন। আসি। নরেশ দত্ত চলে যাবার পর পটলবাবু তার গিন্নির কাছে গিয়ে ব্যাপারটা খুলে বললেন, যা বুঝছি বা বুঝলে গিন্নি, এ পার্টটা হয়তো তেমন একটা বড় কিছু নয়, অর্থপ্রাপ্তি অবশ্য আছে সামান্য, কিন্তু সেটাও বড় কথা নয়। আসল কথা হচ্ছে থিয়েটারে আমার প্রথম পার্ট কী ছিল মনে আছে তো? মৃত সৈনিকের পার্ট, স্রেফ হাঁ করে চোখ বুজে হাত পা ছড়িয়ে পড়ে থাকা। আর তার থেকে আস্তে আস্তে কোথায় উঠেছিলাম মনে আছে তো? ওয়াট সাহেবের হ্যান্ডশেক মনে আছে? আর আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান চারু বিশ্বাসের দেওয়া সেই মেডেল। হ্যাঁ, এ তো সিঁড়ির প্রথম ধাপ। কি বলো? হ্যাঁ, মান যশ প্রতিপত্তি খ্যাতি যদি বেঁচে থাকি ভবে হেমর গৃহিণী, এই সবই লোভিব আমি। পটলবাবু 52 বছর বয়সে হঠাৎ তিড়িং করে একটা লাভ দিয়ে উঠলেন। গিন্নি বলে, করু কি? কিচ্ছি ভেবো না গিন্নি। গিরিশ ভাদুরী 70 বছর বয়সে চাণক্যের পার্টে কি লাভখানা দিতেন মনে আছে? আজ যে পুনর্যৌবন লাভ করেছে। গাছে কাঁঠাল গোফের তেল, সাধে কি তোমার কোনোদিনও কিছু হয় না? হবে হবে, সব হবে। ভালো কথা। আজ বিকেলে একটু চা খাবো, বুঝেছ? আর সঙ্গে একটু আদার রস, নইলে গলাটা ঠিক। পরদিন সকালে মেট্রোপলিটন কোম্পানির ঘড়িতে যখন 8:07 তখন পটলবাবু এক্সপ্ল্যানেডে এসে পৌঁছলেন। সেখান থেকে বেঙ্কিং স্ট্রিট এবং মিশন রোয়ে ফ্যারাজি হাউসে পৌঁছতে আরও মিনিট 10। বিরাট তোড়জোড় চলছে অফিসের গেটের সামনে। 3-4খানা গাড়ি আর একটা বেশ বড়, প্রায় বাসের মতো, তার মাথায় আবার সব জিনিসপত্র। রাস্তার ঠিক ধারটায় ফুটপাথের উপরে একটা তেপায়া কালো যন্ত্রের মতো জিনিস, তার পাশে কয়েকজন লোক ব্যস্ত সমস্ত হয়ে ঘোরাফেরা করছে। গেটের ঠিক মুখটাতে একটা তেপায়া লোহার ডান্ডার মাথায় আর একটা লোহার ডান্ডা আড়াআড়িভাবে শোয়ানো রয়েছে, আর তার ডগা থেকে ঝুলছে একটা মৌমাছির চাকের মতো দেখতে জিনিস। এছাড়া ইতস্তত ছড়িয়ে রয়েছে 30 লোক, যাদের মধ্যে অবাঙালি লক্ষ্য করলেন পটলবাবু, কিন্তু এদের যে কি কাজ সেটা ঠাউর করতে পারলেন না। কিন্তু নরেশবাবু কোথায়? একমাত্র তিনি ছাড়া তো পটলবাবুকে কেউ চেনেন না। দুরু দুরু বুকে পটলবাবু এগিয়ে গেলেন অফিসের গেটের দিকে। বৈশাখ মাস, গলাবন্ধ খদ্দরের কোটটা গায়ে বেশ ভারী বোধ হচ্ছিল। গলা চারপাশ দিয়ে বিন্দু বিন্দু ঘাম অনুভব করলেন পটলবাবু। এই যে অতুলবাবু, এইদিকে। অতুলবাবু! পটলবাবু ঘুরে দেখেন অফিসের বারান্দায় একটা থামের পাশে দাঁড়িয়ে নরেশবাবু। এগিয়ে গিয়ে নমস্কার করে বলেন, আমার নামটা বোধ হয় ঠিক নোট করা নেই আপনার। শ্রী শীতলাকান্ত রায়। অবশ্যই পটলবাবু বলেই জানে সকলে, থিয়েটারেও ওই নামে জানতো। ও, তা আপনি তো বেশ পাঞ্চুয়াল দেখছি। পটলবাবু মৃদু হাসলেন। 9 বছর হার্টসন কিম্বারলিতে চাকরি করেছি, লেট হয়নি একদিনও, নট আ সিঙ্গেল ডে। বেশ বেশ, আপনি এক কাজ করুন, ওই ছায়াটায় গিয়ে একটু ওয়েট করুন, আমরা এদিকে একটু কাজে গিয়ে নিই। তেপায়া যন্ত্রটার পাশ থেকে একজন বলে উঠল, নরেশ স্যার। উনি কি আমাদের লোক? হ্যাঁ স্যার, ইনি, মানে ওই ধাক্কার ব্যাপারটা। ও ঠিক আছে, একটা জায়গায় এখন জায়গাটা ক্লিয়ার করো, শর্ট নেব। পটলবাবু অফিসের পাশেই একটা পানির দোকানের ছাউনির তলায় গিয়ে দাঁড়ালেন। বায়োস্কোপ তোলা তিনি এর আগে কখনো দেখেননি।
তার কাছে সবই নতুন, থিয়েটারের সঙ্গে কোনো মিলই তো নেই। আর কি পরিশ্রম করছে লোকগুলো ওই ভারী যন্ত্রটাকে পিঠিয়ে নিয়ে এখান থেকে ওখানে রাখছে একটা 21-22 বছরের ছোকরা। 20-25-এর ওজন তো হবেই যন্ত্রটার, কিন্তু তার ডায়লগ কই? আর আর তো সময় নেই বেশি, অথচ এখনও তাকে যে কি বলতে হবে তাই জানেন না পটলবাবু। হঠাৎ যেন একটু নার্ভাস বোধ করলেন পটলবাবু। এগিয়ে যাবেন নাকি? ওই তো নরেশবাবু, একবার তাকে বলা উচিত নয় কি? পাঠ ছোটই হোক আর বড়ই হোক, ভালো করে করতে হলে তাকে তো তৈরি করতে হবে পার্ট। না হলে এতগুলো লোকের সামনে তাকে যদি কথা গুলিয়ে ফেলে অপদস্থ হতে হয়। আজ প্রায় 20 বছর অভিনয় করা হয় নিচে। পশুবাবু এগিয়ে যেতে গিয়ে একটা চিৎকার শুনে থেমে গেলেন। সাইলেন্স! তারপর নরেশবাবুর গলা পাওয়া গেল। এবার শর্ট নেওয়া হবে, আপনারা দয়া করে একটু চুপ করুন, কথাবার্তা বলবেন না, জায়গা ছেড়ে নড়বেন না, ক্যামেরার দিকে এগিয়ে আসবেন না। তারপর আবার সেই প্রথম গলা চিৎকার এলো, সাইলেন্স, টেকিং। এবার পটলবাবু লোকটিকে দেখতে পেলেন। মাঝারি গোছের মোটা সোটা ভদ্রলোকটি তেপায়া যন্ত্রটার পাশেই দাঁড়িয়ে আছেন। গলায় একটা চেন থেকে দূরবীনের মতো একটা জিনিস ঝুলছে। ইনিই কি পরিচালক নাকি? কি আশ্চর্য! পরিচালকের নামটাও যে জেনে নেওয়া হয়নি। এবারে পরপর আরও কতগুলো চিৎকার পটলবাবুর কানে এলো। স্টার্ট সাউন্ড, রানিং, অ্যাকশন। অ্যাকশন কথাটার সঙ্গে সঙ্গেই পটলবাবু দেখলেন চৌমাথার কাছ থেকে একটা গাড়ি এসে আপিসের সামনে থামলো, আর তার থেকে একটি মুখে গোলাপি রংমাখা স্যুট পরা যুবক দরজা খুলে প্রায় হুমড়ি খেয়ে নেমে হনহনিয়ে আপিসের গেট পর্যন্ত গিয়ে থেমে গেল। পরক্ষণেই পটলবাবু চিৎকার শুনলেন, কাট! আর অমনি সাইলেন্স ভেঙে গিয়ে জনতার গুঞ্জন শুরু হয়ে গেল। পটলবাবুর পাশে এক ভদ্রলোক তার দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করলেন, ছোকরাটিকে চিনলেন তো? পটলবাবু বললেন, কই না তো। ভদ্রলোক বললেন, চঞ্চল কুমার, তত্তরিয়ে উঠছে ছোকরা, একসঙ্গে 4খানা বই অভিনয় করছে। পটলবাবু বায়োস্কোপ খুব কমই দেখেন, কিন্তু এই চঞ্চল কুমারের নাম যেন শুনেছেন 2-1 বার। কঠিবাবু বোধহয় এই ছেলেটির প্রশংসাই করছিলেন কদিন। বেশ মেকআপ করেছে ছেলেটি। ওই বিলিতি স্যুটের বদলে ধুতি চাদর পরিয়ে ময়ূরের পিঠে চড়িয়ে দিলেই একেবারে কার্তিক ঠাকুর। কাঁচাপাড়ার মনতোষ ওরফে চিনুর চেহারা কতকটা ওই রকম ছিল বটে। বেড়ে ফিমেল পার্ট করতো চিনু। পটলবাবু এবার পাশের ভদ্রলোকের দিকে ঝুঁকে পড়ে ফিসফিস করে বললেন, আর পরিচালকটির নাম কি মশাই? ভদ্রলোক অবাক হয়ে বললেন, সে কি, আপনি তাও জানেন না? উনি যে বরেন মল্লিক, 3খানা ছবি পরপর হিট হয়েছে। যাক, কতগুলো দরকারি জিনিস জানা হয়ে গেল। নইলে গিন্নি যদি জিজ্ঞাসা করতো কার ছবিতে কার সঙ্গে অভিনয় করে এলে, তাহলে মুশকিলে পড়তেন পটলবাবু। নরেশ একবার চা নিয়ে পটলবাবুর দিকে এগিয়ে এলো। আসুন স্যার, গলাটা একটু ভিজিয়ে হালকা করে নিন, আপনার ডাক পড়লো বলে। পটলবাবু এবার আসল কথাটা না বলে পারলেন না। আমার ডায়লগটা যদি এই বেলা দিতেন তো। ডায়লগ? আসুন আমার সঙ্গে। নরেশ তেপায়া যন্ত্রের দিকে এগিয়ে গেল। পিছনে পটলবাবু, এই শশাঙ্ক! একটা হাফ শার্ট পরা ছোকরা এগিয়ে এলো নরেশের দিকে। নরেশ তাকে বলল, এই ভদ্রলোক ওর ডায়লগ চাইছেন, একটা কাগজে লিখে দিতাম সেই ধাক্কার ব্যাপারটা। শশাঙ্ক পটলবাবুর দিকে এগিয়ে এলো। আসুন দাদা। এই জ্যোতি, আসুন দাদু। এই জ্যোতি, তোর কলমটা একটু দিত, দাদুকে ডায়লগটা দিয়ে দিই। জ্যোতি ছেলেটি তার পকেট থেকে একটা লাল কলম বার করে শশাঙ্কের দিকে এগিয়ে দিল। শশাঙ্ক তার হাতের খাতা থেকে একটা সাদা পাতা ছিঁড়ে কলম দিয়ে তাতে কি জানি লিখে কাগজটা পটলবাবুকে দিল। পটলবাবু কাগজটার দিকে চেয়ে দেখলেন তাতে লেখা রয়েছে আ। পটলবাবু মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠল। কোটটা খুলে ফেলতে পারলে ভালো হয়, গরম হঠাৎ অসহ্য হয়ে উঠেছে। শশাঙ্ক বলল, দাদু যে গুম মেরে গেলেন, কঠিন মনে হচ্ছে? এরা কি তাহলে ঠাট্টা করছে? সমস্ত ব্যাপারটাই কি একটা বিরাট পরিহাস? তার মতো নিরীহ নির্বিবাদী মানুষকে ডেকে এনে এত বড় শহরের এত বড় রাস্তার মাঝখানে ফেলে রং তামাশা? এত নিষ্ঠুর কি মানুষ হতে পারে? পটলবাবু শুকনো গলায় বললেন, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। কেন বলুন তো? শুধু আর কোনো কথা নেই? শশাঙ্ক চোখ কপালে তুলে বললেন, বলেন কি দাদু, ও কি কম কথা হলো নাকি? এ তো রেগুলার স্পিকিং পার্ট। বরেন মল্লিকের ছবিতে স্পিকিং পার্ট আপনি বলছেন কি? আপনি তো ভাগ্যবান লোক মশাই। জানেন, আমাদের এই ছবিতে আজ অবধি প্রায় 150 লোক পাঠ করে গেছে, যারা কোনো কথাই বলেনি, শুধু ক্যামেরার সামনে দিয়ে হেঁটে গেছে। অনেকেই আবার হাঁটেও নি, স্রেফ দাঁড়িয়ে থেকেছে। কারুর মুখ পর্যন্ত দেখা যায়নি। আজকেও দেখুন না, এই যে ওরা সব দাঁড়িয়ে আছে ল্যাম্প পোস্টের পাশে, ওরা সবাই আছেন আজকে সিনে, কিন্তু একজনেরও একটি কথাও নেই। এমনকি আমাদের যে নায়ক চঞ্চল কুমার, তারও আজ কোনো ডায়লগ নেই, কেবলমাত্র আপনার কথা, বুঝেছেন?
এবার জ্যোতি বলে ছেলেটি এগিয়ে এসে পটলবাবুর কাঁধে হাত রেখে বললেন, শুনুন দাদু, ব্যাপারটা বুঝে নিন। চঞ্চল কুমার হলেন এই আপিসের বড় চাকুরে। সিনটায় আমরা দেখাচ্ছি যে আপিসে একটা ক্যাশ ভাঙার খবর পেয়ে উনি হন্তদন্ত হয়ে এসে দৌড়ে আপিসে ঢুকছেন। ঠিক সেই সময় সামনে পড়ে গেছেন আপনি, একজন পেজেস্ট্রিয়ান, বুঝেছেন? লাগছে ধাক্কা, বুঝেছেন? আপনি ধাক্কা খেয়ে বলছেন আর চঞ্চল আপনার দিকে দিকপাত না করে ঢুকে যাচ্ছে আপিসে। আপনাকে অগ্রাহ্য করাতে তার মানসিক অবস্থাটা ফুটে বেরোচ্ছে, বুঝেছেন? ব্যাপারটা কত ইম্পর্ট্যান্ট ভেবে দেখুন। এবার শশাঙ্ক এগিয়ে এসে বললেন, শুনলেন তো, যান এবার একটু ওদিকটায় যান দেখি, এদিকটায় ভিড় করলে কাজের অসুবিধা হবে। আর একটা শট আছে, তারপর আপনার ডাক পড়বে। পটলবাবু আস্তে আস্তে আবার পানের দোকানটার দিকে সরে গেলেন। ছাউনির তলায় পৌঁছে হাতের কাগজটার দিকে আর চোখে দেখে আশেপাশের কেউ তাকে দেখছে কি না দেখে কাগজটা কুণ্ডলি পাকিয়ে নর্দমার দিকে ছুঁড়ে ফেলে দিলেন। একটা বিরাট দীর্ঘশ্বাস পটলবাবুর বুকের ভিতর থেকে উপরে উঠে এলো। শুধু একটিমাত্র কথাও নয়, শব্দ গরম অসহ্য হয়ে আসছে। গায়ের কোটটা মনে হয় যেন মনখানেক ওজন, আর দাঁড়িয়ে থাকা চলে না, পা অবশ হয়ে গেছে। পটলবাবু এগিয়ে গিয়ে পানের দোকানের ওদিকটায় আপিসের দরজায় সিঁড়ির উপরে বসে পড়লেন। 9:30 বাজে। করালিবাবুর বাড়িতে শ্যামাসঙ্গীত হয় রবিবার সকালে। পটলবাবু নিয়মিত গিয়ে শোনেন, বেশ লাগে। সেইখানেই যাবেন নাকি চলে গেলে ক্ষতিটা কি? এইসব বাজে খেলো লোকের সংসর্গে রবিবারের সকালটা মাটি করে লাভ আছে কিছু? আর অপমানের বোঝাটাও যে বইতে হবে সেই সঙ্গে। সাইলেন্স, দূর, নিকুচি করেছে তো সাইলেন্সে, জানা কাজ তার 32 গুণ ফুটানি আর ভরং। এর চেয়ে থিয়েটারের কাজ। থিয়েটার। অনেককাল আগে একটা ক্ষীণ স্মৃতি পটলবাবু মনের মধ্যে জেগে উঠল। একটা গম্ভীর সংযত অথচ সুরেলা কণ্ঠের বলা কতগুলো অমূল্য উপদেশের কথা। একটা কথা মনে রেখো পটল, যত ছোট পার্টি তোমাকে দেওয়া হোক, তুমি জেনে রেখো তাতে কোনো অপমান নেই। শিল্পী হিসেবে তোমার কৃতিত্ব হবে সেই ছোট্ট পার্টটি থেকেও শেষ রসটুকু নিংড়ে বার করে তাকে সার্থক করে তোলা। থিয়েটারের কাজ হলো 5 জনে মিলেমিশে কাজ। সকলের সাফল্য জড়িয়েই নাটকের সাফল্য। পাকরাশি মশাই দিয়েছিলেন এই উপদেশ পটলবাবুকে। গগন পাকরাশি পটলবাবুর নাট্যগুরু ছিলেন তিনি। আশ্চর্য অভিনেতা ছিলেন গগন পাকরাশি, অথচ দম্ভের লেশমাত্র ছিল না তার মনে। ঋষিতুল্য মানুষ আর শিল্পীর সেরা শিল্পী। আরও একটা কথা বলতেন পাকরাশি মশাই, নাটকের এক একটি কথা হলো এক একটি গাছের ফল। সবাই নাগাল পায় না সে ফলের, যারা পায় তারাও হয়তো তার খোসা ছাড়াতে জানে না। কাজটা আসলে হলো তোমার, অভিনেতার। তোমাকে জানতে হবে কি করে সে ফল পেড়ে তার খোসা ছাড়িয়ে তার থেকে রস নিংড়ে বার করে সেটা লোকের কাছে পরিবেশন করতে হয়। গগন পাকরাশির কথা মনে হতে পটলবাবুর মাথা আপনা থেকেই নত হয়ে এলো। সত্যি কি আজ তার আজকের পাঠটার মধ্যে কিছুই নেই? একমাত্র কথা তাকে বলতে হবে কিন্তু একটি কথা বললেই কি এক কথায় তাকে উড়িয়ে দেওয়া যায়? পটলবাবু বারবার নানান সুরে কথাটি আওড়াতে লাগলেন। আওড়াতে ক্রমে তিনি একটা আশ্চর্য জিনিস আবিষ্কার করলেন। ওই কথাটা নানান সুরে নানানভাবে বললে মানুষের মনের নানান অবস্থা প্রকাশ করছে। চিমটি খেলে মানুষ যেভাবে বলে, গরমে ঠান্ডা শরবত খেলে মোটেই সেভাবে বলে না। এই দুটো একেবারে আলাদা রকমের। আবার আচমকা কানে সুরসুরি খেলে বেরোয় আর এক রকমের এছাড়া আরও কত রকমের রয়েছে। দীর্ঘশ্বাসের তাচ্ছিলের অভিমানের ছোট করে লম্বা করে চেঁচিয়ে বলা মৃদুস্বরে বলা চড়া গলায় বলা খাদে গলায় বলা আবার টাকে খাদে শুরু করে বিসর্গে সুর চড়িয়ে আশ্চর্য! পটলবাবুর মনে হলো তিনি যেন ওই একটি কথা নিয়ে একটা আস্ত অভিধান লিখে ফেলতে পারেন। এত নিরুৎসাহ হচ্ছিলেন কেন তিনি? এই একটা কথা শোনার ক্ষণি তেমন অভিনেতা তো এই একটা কথাতেই বাজিমাত করে দিতে পারে। সাইলেন্স! পরিচালক মশাই ওদিকে আবার হুঙ্কার দিয়ে উঠেছেন। পটলবাবু দেখলেন জ্যোতি ছোকরাটি তার কাছেই ভিড় সরাচ্ছে। ছোকরাটাকে একটা কথা বলা দরকার। পটলবাবু দ্রুতপদে এগিয়ে গেলেন তার কাছে। আমার কাজটা হতে আর কতক্ষণ দেরি ভায়া? অত ব্যস্ত হচ্ছেন কেন দাদু? একটু ধৈর্য ধরতে হয় এসব ব্যাপারে। আরও 0.5 ঘন্টা অপেক্ষা করুন।
নিশ্চয়ই নিশ্চয়ই, অপেক্ষা করবো বই কি, আমি এই কাছাকাছি আছি, দেখবেন আবার শটকাবেন না যেন। জ্যোতি চলে গেল। স্টার্ট সাউন্ড। পটলবাবু পা টিপে টিপে শব্দ না করে রাস্তা পেরিয়ে উল্টো দিকের একটা নিরিবিলি গলিতে ঢুকে পড়লেন। ভালোই হলো, হাতে সময় পাওয়া গেল কিছুটা। এরা যখন টিহার্সালের বিশেষ ধারছে না, তখন তিনিই নিজেই নিজের অংশটা অভ্যাস করে নেবেন। গলিটা নির্জন, একে অফিস পাড়া, বাসিন্দা এমনিতে কম, তাই রবিবার যে কজন লোক ছিল সবাই ফ্যারাডি হাউসে গিয়ে বায়োস্কোপের তামাশা দেখতে চলে গেছে। পটলবাবু গলা খাকড়ে নিয়ে আজকের এই বিশেষ দৃশ্য শব্দটি আয়ত্ত করতে আরম্ভ করলেন। আর সেই সঙ্গে আচমকা ধাক্কা খেলে সুরটা কীরকম বিকৃত হতে পারে, হাত দুটো কতখানি বেঁকে কীরকমভাবে চিতিয়ে উঠতে পারে, আঙুলগুলো কতখানি ফাঁক হতে পারে, আর পায়ের অবস্থা কীরকম হতে পারে, এই সব একটা কাচের জানলায় নিজের ছায়া দেখে ঠিক করে নিতে লাগলেন। ঠিক আধ ঘন্টা পরেই পটলবাবু ডাক পড়ল। এখন আর তার মনে কোনো নিরুৎসাহের ভাব নেই, উদ্বেগও কেটে গেছে তার মন থেকে। রয়েছে কেবল একটা চাপা উত্তেজনা ও রোমাঞ্চ। 25 বছর আগে স্টেজে অভিনয় করার সময় একটা বড় দৃশ্যে নামবার আগে যে ভাবটা তিনি অনুভব করতেন, সেই ভাব। পরিচালক বরেন মল্লিক পটলবাবুকে কাছে ডেকে বললেন, আপনি ব্যাপারটা বুঝে নিয়েছেন তো? আগে হ্যাঁ। বেশ, আমি প্রথমে বলবো স্টার্ট সাউন্ড, তার উত্তরে ভেতর থেকে সাউন্ড রেকর্ডিং বলবে রানিং, কেবলমাত্র ক্যামেরা চলতে আরম্ভ করবে। তারপর আমি বলবো অ্যাকশন, বললেই আপনি ওই থামের কাজটা থেকে এদিকে হেঁটে আসতে শুরু করবেন, আর নায়ক এই গাড়ির দরজা থেকে যাবে ওই অফিসের গেটের দিকে। আন্দাজ করে নেবেন যাতে ফুটপাতের এই রকম জায়গায় কালেকশনটা হয়। নায়ক আপনাকে অগ্রাহ্য করে ঢুকে যাবে অফিসে, আর আপনি বিরক্ত হয়ে বলে আবার হাঁটতে শুরু করবেন। কেমন? বসবাবু বললেন, একটা রিহার্সাল? না না না, বরেনবাবু বাধা দেন। মেক করে আসছে মশাই, রিহার্সালের টাইম নেই, রোদ থাকতে থাকতে নেওয়া দরকার শটটা। কেবল একটা কথা। আবার কি? গলিতে রিহার্সাল দেওয়ার সময় পটলবাবু একটা আইডিয়া মাথায় এসেছিল, সেটা সাহস করে বলে ফেললি। আমি ভাবছিলাম আমার হাতে যদি একটা খবরের কাগজ থাকে, আর যদি আমি সেটা পড়তে পড়তে ধাক্কাটা খাই, মানে অন্যমনস্কতার ভাবটা ফুটিয়ে। বরেন মল্লিক তার কথাটা শেষ না হতেই বলে উঠলেন, বেশ তো ও মশাই, আপনার যুগান্তরটা এই ভদ্রলোককে দিন তো। হ্যাঁ, এবার এই থামের পাশে আপনার জায়গাটা গিয়ে রেডি হয়ে যান। চঞ্চল, তুমি রেডি? গাড়ির পাশ থেকে নায়ক উত্তর দিলেন, ইয়েস স্যার। গুড, সাইলেন্স। বরেন মল্লিক হাত তুললেন, তারপর হঠাৎ তক্ষুনি হাত নামিয়ে নিয়ে বললেন, ওহো, 1 মিনিট, কেষ্ট ভদ্রলোকে একটা গোফ দিয়ে দাও তো চট করে, ক্যারেক্টারটা পুরোপুরি আসছে না। কীরকম গোফ স্যার? ঝুপো না, টাড়া নাও না, বাটারফ্লাই? রেডি আছে সবই। বাটারফ্লাই, চট করে দাও, দেরি করো না। একটি কালো বেটে ব্যাকব্রাশ করা ছোকরা পটলবাবুর দিকে এগিয়ে গিয়ে হাতের একটা টিনের বাক্স থেকে একটা ছোট্ট চৌকো কালো গোফ বার করে আঠা লাগিয়ে পটলবাবুর নাকের দিকে সেটে দিল। পটলবাবু বললেন, দেখো বাবু, ধাক্কাতে খুলে যাবে না তো? ছোকরা হেসে বলল, ধাক্কা কেন, আপনি দারা সিংয়ের সঙ্গে কুস্তি করুন না, তাও খুলবে না। লোকটার হাতে আয়না ছিল। পটলবাবু টুক করে তাতে একবার নিজের চেহারাটা দেখে নিলেন। সত্যিই তো বেশ মানিয়েছে, খাসা মানিয়েছে। পটলবাবু পরিচালকের তীক্ষ্ণ দৃষ্টিকে মনে মনে তারিফ না করে পারলেন না। সাইলেন্স। পটলবাবু গোপ পরা দেখে দর্শকের মধ্যে থেকে একটা গুঞ্জন শুরু হয়েছিল। বরেন মল্লিকের হুঙ্কারে সেটা থেমে গেল। পটলবাবু লক্ষ্য করলেন সমবেত জনতার বেশিরভাগ লোকই তারই দিকে চেয়ে আছে। স্টার্ট সাউন্ড। পটলবাবুর গলাটা খাঁকড়িয়ে নিলেন। 1 2 3 4 5 5 পা আন্দাজ হাঁটলে পর পটলবাবুর ধাক্কার জায়গাটায় পৌঁছবেন, আর চঞ্চল কুমারে হাঁটতে হবে বোধহয় 4 পা। সুতরাং দুজনেই যদি একসঙ্গে রওনা হন, তাহলে পটলবাবু একটু বেশি জোরেই হাঁটতে হবে, তা না হলে রানিং। পটলবাবু খবরের কাগজটা তুলে মুখের সামনে ধরলেন। 10 আনা বিরক্তির সঙ্গে 6 আনা বিস্ময় মিশিয়ে 8 বললে পরেই অ্যাকশন। জয়গুরু। খচ টন টন টন। পটলবাবু হঠাৎ চোখে অন্ধকার দেখলেন। নায়কের মাথার সঙ্গে তার কপালে ঠোকাঠুকি লেগেছে। একটা তীব্র যন্ত্রণা তাকে এক মুহূর্তের জন্য জ্ঞান শূন্য করে দিয়েছে, কিন্তু পর মুহূর্তে এক প্রচণ্ড শক্তি প্রয়োগ করে আশ্চর্যভাবে নিজেকে সামনে নিয়ে পটলবাবু 10 আনা বিরক্তির সঙ্গে 3 আনা বিস্ময় ও 3 আনা যন্ত্রণা মিশিয়ে শব্দটা উচ্চারণ করে কাগজটা সামনে নিয়ে আবার চলতে আরম্ভ করলেন। কাট। ঠিক হলো কি? পটলবাবু গম্ভীর উৎকণ্ঠার সঙ্গে বরেনবাবুর দিকে এগিয়ে এলেন। বেড়ে হয়েছে, আপনি তো ভালো অভিনেতা মশাই। শুনেন, কালো কাজটা একবার চোখে লাগিয়ে দেখো তো, মেঘের কি অবস্থা? শশাঙ্ক এসে বলল, দাদু চোট লাগেনি তো?
চঞ্চল কুমার মাথায় হাত বুলোতে বুলোতে এসে বললেন, ধন্যী বসাই আপনার টাইমিং, বাপের নাম বুলিয়ে দিয়েছিলেন প্রায়। ওহ! নরেশ ভিড় ঠেলে এসে বলল, আপনি এই ছায়াটা দাঁড়ান একটু, আর একটা শট নিয়ে আপনার ব্যাপারটা করে দিচ্ছি। পটলবাবু ভিড় ঠেলে ঘাম মুছতে মুছতে আবার পানের দোকানের ছায়াটা এসে দাঁড়ালেন। মেঘে সূর্য ঢেকে গরমটা একটু কমেছে, কিন্তু পটলবাবু তাও কোটটা খুলে ফেললেন। আহ, কি আরাম! একটা গভীর আনন্দ ও আত্মতৃপ্তির ভাব ধীরে ধীরে তার মনকে আচ্ছন্ন করে ফেলল। তার আজকের কাজ সত্যি ভালো হয়েছে। এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোতা হয়ে যায়নি। গগন বাকরাশি আজ তাকে দেখলে সত্যিই খুশি হতেন, কিন্তু এরা কি সেটা বুঝতে পেরেছে? পরিচালক বরেন মল্লিক কি তা বুঝেছেন? এই সামান্য কাজ নিখুঁতভাবে করার জন্য তার যে আগ্রহ আর পরিশ্রম, তার কদর কি এরা করতে পারে? সে ক্ষমতা কি এদের আছে? এরা বোধহয় লোক ডেকে এনে কাজ করিয়ে টাকা দিয়েই খালাস। টাকা, কত টাকা? 5, 10, 25 টাকার তার অভাব ঠিকই, কিন্তু আজকের এই যে আনন্দ, তার কাছে 5টা টাকা আর কি। মিনিট 10 পরে নরেশ পানের দোকানের কাছে পটলবাবু খোঁজ করতে গিয়ে ভদ্রলোককে আর পেল না। সে কি টাকা না নিয়েই চলে গেল নাকি লোকটা? আচ্ছা, ভোলা মন তো। বরেন মল্লিক হাঁক দেন, রোদ বেরিয়েছে, সাইলেন্স সাইলেন্স, ওহে নরেশ, চলে এসো, ভিড় সামলাও। ধন্যবাদ তোমাদের প্রত্যেককে, ধন্যবাদ মনসৃজন স্টাডির সঙ্গে থাকার জন্য। তোমরা সঙ্গে থেকো, তাহলে অবশ্যই নতুন নতুন গল্প, কবিতা এবং পরবর্তীতে আলোচনা, প্রশ্ন উত্তর নিয়ে আমি তোমাদের সঙ্গে থাকতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।